বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্য কমিটির বৈঠক শেষে রবিবার দুপুরে দলের সদর কার্যালয় মেলার মাঠে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক গৌতম দাস। এনআরসি, সিএএ এবং এনপিআর ইস্যুতে আন্দোলন আরও জোরদার করছে প্রধান বিরোধী দল সিপিএম। এই ইস্যুতে দলের আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সিপিএম রাজ্য কমিটির বৈঠকে। তাছাড়া বৈঠকে আসন্ন এডিসি নির্বাচনের প্রস্তুতি নিয়েও হয়েছে আলোচনা। রাজ্য কমিটির বৈঠক শেষে রবিবার দুপুরে দলের সদর কার্যালয় মেলার মাঠে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক বৈঠকে আলোচনার বিষয়গুলি বিস্তারিত তুলে ধরেন। রাজ্য সম্পাদক গৌতম দাস সাংবাদিক সম্মেলনে বলেন, সিপিএম প্রথম থেকে এনআরসি, সিএএ এবং এনপিআর এর বিরোধিতা করে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এই ইস্যুতে দলের আন্দোলনকে আরও জোরদার ও আরও শক্তিশালী করে তোলার সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের এনআরসি এবং সিএএ একটি জনবিরোধী ও দেশবিরোধী সিদ্ধান্ত। বামফ্রন্ট কখনোই কেন্দ্রের একতরফা এই সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না। তাই রাজ্য কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই ইস্যুতে গোটা রাজ্যে চলা আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলা হবে। সিপিএম এডিসি নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। দলের লক্ষ্য হচ্ছে গত এডিসি নির্বাচনে ফলাফলের পুনরাবৃত্তি ঘটানো। তাই এডিসি এলাকায় তৃণমূল স্তর থেকে দল এবং দলের বিভিন্ন গণসাংগঠনিকগুলিকে পুনরায় ঢেলে সাজানো হচ্ছে। গত এডিসি নির্বাচনে সিপিএম এডিসির 28টি আসনের মধ্যে সব আসনই দখল করেছিল। এবারের নির্বাচনেও সিপিএম সেই ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে প্রধান বিরোধী দল এডিসি নির্বাচনকে পাখির চোখ বানিয়ে ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক শ্রী দাস আরও জানান, বিজেপির জামানায় ত্রিপুরায় গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পূর্ণ অবনতি হয়েছে। আমরা বিরোধিতা করছি না ত্রিপুরায়, কিন্তু এটা একটা মানবিক সমস্যা। তো কিন্তু কিভাবে তাদেরকে দেবে সেটা তো কিছু ডিটেল তারা করছে না। বিধানসভাতে দিল না, বিরোধী দলকেও তারা জানালো না। মানুষকে তো জানাতে হবে। এখানে নানা ধরনের ফোর্সের কাজ হয়েছে। আমরা মনে করছি যে এটা নিয়ে কোনো রকম যাতে না হয়, তাদের মানবিক অধিকার নিশ্চয় রক্ষা করতে হবে। পরে হচ্ছে যে আপনার যে কালকের যে বাজেট, দেশটাকে বিক্রি করার বাজেট, আরো বেরোজগারি বাড়ানোর বাজেট, সর্বনাশা বাড়বে, ডিভাস্টেটিং এফেক্ট হবে এই বাজেট সর্বস্তরে। যা আমাদের জাতীয় সম্পদ ছিল সমস্ত বিক্রি করে দিচ্ছে। একদিকে হচ্ছে ধর্মীয় রাষ্ট্র করা, আরেকদিকে হচ্ছে সমস্ত জাতীয় সম্পদকে দেশি বিদেশি পুঁজিপতিদের কাছে জলের দরে তুলে দেওয়া। এখন যা জীবন বীমা কর্পোরেশন একটা লাভজনক সংস্থা, সেটাও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আইডিবিআই সেটাও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রেল বেসরকারীকরণ করছে। আমাদের যে রেল হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়ান রেল সবচেয়ে বৃহত্তম সরকারি গণপরিবহন ব্যবস্থা, সেটা এখন বেসরকারি পুঁজিপতিদের কাছে তুলে নিচ্ছে। এটাকে তার আরো মানুষের জন্য আরো এটাকে উন্নত না করে এখন এদের পুঁজিপতিদের মুনাফার জন্য সমস্ত সেরে দিচ্ছে। বিএসএনএল সমস্ত কিছু তারা ইয়ে করে দিচ্ছে। তাদের শ্রমিক কর্মচারীরা কোথায় যাবেন? কর্মসংস্থানের পথ কোথায়? রেগার কর্মসূচি, এটা আমরা আগে থেকে আশঙ্কা করে আসছিলাম যেটা বন্ধই করে দেবে। এবারে তো বাজেট বরাদ্দ ছাঁটাই করলো। শুধু তা না, এই যে নরেন্দ্র মোদীরা আর এখানে তার বিজেপির স্থাপকরা নিয়ে বেরোয়, স্বচ্ছ ভারত কোথায় বরাদ্দ? সেটার বরাদ্দ কমিয়ে দিয়েছে। আয়ুষ্মান বলে স্বাস্থ্য পরিষেবার জন্য নাকি গরিবদের দুস্থদের জন্য বিরাট প্রকল্প ঘোষণা করেছে, কোথায় বাজেট বরাদ্দ? সব কমিয়ে দিয়েছে। এগুলো এখন হবে। উজ্জ্বলা যোজনা কোথায়? কোনো জবাব আছে এদের?
আর এখন বলছে আমাদের এখানে মুখ্যমন্ত্রী বলছেন এখন অর্থ কমিশন হলে পরে নাকি বেকারদের চাকরি হবে। বাজে কথা। ও তো অর্থ কমিশন কি ডোন্ট নো নাথিং, কিছু জানে না। অর্থ কমিশন তো দেয় যারা মানে কমিটেড এক্সপেন্ডিচার, তার জন্য। এটা কি মানে এটা কি পরিকল্পনা কমিশন নাকি, যে যাতে করে বিভিন্ন প্রকল্প করে তাতে কর্মসংস্থান হয়, তাতে অন্যান্য মধ্যে। এটা তো কমিটেড এক্সপেন্ডিচার করার জন্য। বেকারের কর্মসংস্থানের কি? এখন তো যা অবস্থা, তাতে অর্থ কমিশনের চেয়ারম্যান এবং মেম্বাররা পড়েছেন ফাপড়ে। কারণ অর্থ কমিশন কি দেয়? এটা তো একটা রাজস্ব বন্টনের ফর্মুলা দেয়, তো কিছু না যে রাজ্য এত ভাগ পাবে, কেন্দ্র এত ভাগ পাবে। এখন কেন্দ্রের যা ছিল তার যে ডিফেন্স। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পরিবেশ দূষণ রোধে ওএনজিসি এর উদ্যোগে অনুষ্ঠিত হয় রেলের সূচনা করেন মন্ত্রী রতনলাল নাথ। দেশের প্রাকৃতিক সম্পদ সীমিত, উন্নয়নের জন্য গ্যাস এবং তেলের প্রয়োজন আছে। আগামী প্রজন্মের জন্য কি রেখে যাওয়া হচ্ছে তাও অনুধাবন করতে হবে। কোনোভাবেই অপব্যবহার করা যাবে না। দূষণ রোধে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে ওএনজিসি এর উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালি। সচেতনতা বৃদ্ধির জন্য এই উদ্যোগ সময় উপযোগী। এটা কেবল এদিনের মধ্যেই তাদের সীমায়িত নয়, বিভিন্ন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে। সারা রাজ্যের বিভিন্ন সংগঠনের ক্ষেত্রে এই উদ্যোগ একটা বিশেষ বার্তা দেবে বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। তেল ও গ্যাস বাঁচানোর জন্য যা করা দরকার সেই সম্পর্কে সকলকে অবহিত করা হচ্ছে। হাঁটার মাধ্যমে এই কর্মসূচি গ্রহণ নতুন দিশা বলে জানান তিনি। এদিন ওয়াকাথন র্যালির সূচনা করে এই কথা বলেন মন্ত্রী রতনলাল নাথ। এদিনের র্যালিতে সকল অংশের মানুষ অংশগ্রহণ করেন। Those who are students, I know हम लोग स्वप्न देख रहा है, ड्रीम, बट सोए नहीं। Do you know anybody student? Those who are students, I want to know only. Where was oil discovered for the first time in India? Raise your hands. Where was oil discovered for the first time in India? बताइए। Location please. इसके लिए थोड़ा क्लैपिंग दीजिए। वेरी गुड। Can you tell me Mumbai High Oil field is run by which company? Raise your hand. बताओ। Can you tell me at which place in Tamil Nadu is the refinery located? At which place in Tamil Nadu? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার রাজধানীর রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের 22তম বার্ষিক সম্মেলন। গত 22 বছর ধরে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে মূলত রাজ্যবাসীকে মধুমেহ রোগ সম্পর্কে সচেতন করতে এবং তার পরীক্ষা করে রোগীদের সঠিক পরামর্শ প্রদান করা হয় সম্মেলনের মাধ্যমে। এদিনের সম্মেলনের সূচনা করেন বিধায়ক ডক্টর দিলীপ দাস। উপস্থিত ছিলেন ডাইরেক্টর মেডিকেল এডুকেশন প্রফেসর চিন্ময় বিশ্বাস, স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুভাষিস দেববর্মা সহ অন্যান্যরা। মধুমেহ রোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মধুমেহ রোগ থেকে যে সমস্ত জটিলতা হয় তা নিয়ে পরীক্ষার ব্যবস্থা করা হয় সম্মেলনকে কেন্দ্র করে। একই সঙ্গে একটি কুইজের আয়োজন করা হয়। মধুমেহ রোগ একটি লাইফস্টাইল ডিজিজ। কর্মসংস্কৃতি এবং পরিবেশের কারণে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। চিকিৎসার পাশাপাশি মানুষকে সুস্থ রাখতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি বলে জানান বিধায়ক ডক্টর দিলীপ দাস। ডায়াবেটিস অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম ওরা সবসময় এরকম প্রোগ্রামগুলো করে। এটার উদ্দেশ্য যেমন হচ্ছে যে আজকে এখানটার মধ্যে যারা ডায়াবেটিস রোগী তাদেরকে যেমন শিক্ষা দেওয়ার ব্যবস্থাটা আছে, তেমনি চিকিৎসার ব্যবস্থাটা আছে। তার থেকে সর্বোপরি এখন ডায়াবেটিসটা সারা বিশ্ব জুড়ে এমন একটা রোগ হয়েছে, যেমন আমরা যেমন পোশাক নিয়ে ঘুরি সেটা অনেকেই টেস্ট করলে ধরা পড়ে যায়। তো এটা একটা এখন লাইফস্টাইল ডিজিজই বলা আছে, কারণ আমাদের কর্মসংস্কৃতি বা আমাদের পরিবেশ যেভাবে দাঁড়াচ্ছে তাতে অনেক মানুষই এখন ডায়াবেটিসে সাফার করে।
তো চিকিৎসার পাশাপাশি মানুষকে কিভাবে সুস্থ রাখা যায়, ডায়াবেটিক ফোরাম সেই চিকিৎসা করে তাদের মানুষের বিভিন্ন মানে সচেতন করার ব্যাপারে যা করা দরকার সেটা করে, প্লাস মানুষকে ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট করে। এটাই মূল উদ্দেশ্য, যে অ্যাওয়ারনেস জেনারেশন এবং মানুষ কীভাবে সুস্থ থাকবে, স্বাভাবিক জীবনযাপন ধারণ করবে, এই উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 3 দিন ব্যাপী ত্রিপুরা রাজ্যভিত্তিক ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ত্রিপুরা রাজ্যভিত্তিক ইজতেমা। শান্তি সম্প্রীতির রহমতের বিশেষ দোয়া হলো মোনাজাতে। উল্লেখ্য, গত 31শে জানুয়ারি বক্সনগর মিনি স্টেডিয়ামের মাঠে শুরু হয় তাবলিগ জামাতের উদ্যোগে ইসলামিক হজ বা ইজতেমা। আজ 2রা ফেব্রুয়ারি সকাল 11টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এখানে ধর্ম নিয়ে আলোচনায় অংশ নেন দিল্লি এবং মুম্বাই, উত্তরপ্রদেশ, কলকাতার উলামায়ে কেরামগণ। এখানে আগে থেকে অভিমহলের দাবি ছিল 30 থেকে 35 হাজার জমায়েত হবে। প্রত্যাশা অনুযায়ী লোক জমায়েত হয়। ইজতেমার দ্বিতীয় দিন শুভেচ্ছা জানাতে আসেন প্রাক্তন মন্ত্রী এলাকার বিধায়ক শহীদ চৌধুরী, প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, ওয়াকফ বোর্ড চেয়ারম্যান বাহারুল ইসলাম মজুমদার সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ ইজতেমায় আসা লোকজনদের শুভেচ্ছা কামনা করেন ও সফলতা কামনা করেন। এই ধরনের উদ্যোগের মাধ্যমে যে একটা সৌভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সম্পর্ক এটা আরও নিবিড় হয়, তার জন্য আমি সবসময় আসি। এবং আমি সবাই এখানে যারা এসছে বা যারা আসতে পারেনি, সুনামুরাবাসী তথা এই রাজ্যের সমস্ত সম্প্রদায়ের, সমস্ত ভাষাভাষী, সমস্ত বর্ণের মানুষকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা উদ্যোক্তা এত বড় উদ্যোগ নিয়েছেন তাদেরকেও আরও বিশেষভাবে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আজকে এই 3 দিন ব্যাপী ইজতেমাটা চলছে। আজকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব শান্তি বজায় রাখার একটা বার্তা দিয়ে এই মোনাজাত আমাদের ইজতেমা পর্বটা শেষ হলো। এখানে মূল বক্তব্য যেটা শেষ ঘন্টায় যেটা শোনা গেল, তাতে করে বিশ্ব শান্তি এবং সৌভ্রাতৃত্বের একটা সম্পর্ক বজায় রাখা, সারা বিশ্বের মধ্যে যাতে শান্তি নেমে আসে এবং সারা বিশ্বের সমস্ত মানব জাতির মধ্যে একটা ভ্রাতৃত্ববোধের একটা পর্ব গড়ে তোলা। ভিড় করছেন, ভালো লাগছে, আমাদের খুব আনন্দ লাগছে। কি চাইছো মানুষের কাছ থেকে? আমাদের জন্য পরীক্ষা এখানে ভালো লাগছে। তোমরা কি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি? আমিন মিশন একাডেমি বক্সনগর। আজকে স্টেট লেভেল ইজতেমা উপলক্ষে তোমরা কি কি পরিষেবা দিয়েছো? এই কাজু খাওয়াচ্ছি, পানি খাওয়াচ্ছি। ভালো লাগছে তোমাদের? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের 22তম প্রদেশ অধিবেশন অনুষ্ঠিত হয়। কোনো কাজের প্রতি একাগ্রতা না থাকলে তা সফল হতে পারে না। তার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম দেয় এবিপিপি। ব্যক্তিক উৎসার প্রয়োজন নেই। সফল ব্যক্তির কাছে সেই সমস্ত মানুষ নিজে থেকে নত হয়ে যায়। সমাজের কিছু খারাপ মানসিকতার জন্যই মানুষ নিঃস্ব হয়ে যায়, কিন্তু সেই কারণে বিদ্বেষের মধ্যে নিজেকে সামিল করলে হবে না। একজন মানুষের কাছে সবচাইতে বড় শক্তি তার অভিভাবক। তাদের শ্রদ্ধা করতে শিখুন। সকলকে মনে রাখতে হবে দেশ সর্বোপরি, এরপর সমাজ, পরিবার, ব্যক্তি, সেই দেশের সাচ্চা নাগরিক। রবিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের 22তম প্রদেশ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন সমাজকর্মী সাগর রেড্ডি। তিনি আরও বলেন, সিএএ, এনআরসি ও এনপিআর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সেই ক্ষেত্রে এবিপিপির সদস্যদের মানুষের কাছে যেতে হবে, তাদের সত্যটা তুলে ধরে বিভ্রান্তি থেকে দূরে রাখতে হবে বলে বার্তা দেন তিনি। যেই দল দেশের স্বার্থে কাজ করবে তার পাশে দাঁড়াতে হবে। যারা দেশকে নষ্ট করতে চায় তাদের দূরে ঠেলে দেওয়ার আহ্বান জানান। आश्रम में था दोस्तों, पता नहीं चलता था कि भाई माँ क्या होती है, बाप क्या होते हैं। दिवाली में आप सभी लोगों ने पटाखे फोड़े होंगे, मिठाइयां खाई होगी। दोस्तों मैं आपको झूठ नहीं बोल दूंगा, मैक्सिमम स्वीट्स उसकी साइज, उसका शेप कैसे होते हैं हम लोगों को पता भी नहीं होता है। पूरी दुनिया का दुख अगर आपने एक तरफ रख दिया और हम अनाथों का दुख अगर आपने एक तरफ रख दिया, फिर भी हमारा दुख उन सबसे ज्यादा होता है। जो दुख और दर्द आप लोगों ने कभी इमेजिन भी नहीं किया होगा दोस्तों, वही दुख और दर्द हर अनाथ लड़का और लड़की रोज लेके जीते हैं हम लोग।
फिर जैसे मेरे हर बर्थडे के टाइम पे मेरे दादाजी मतलब मुझे वहां पे मिलने के लिए आते थे संस्था में। जब मेरी उम्र 14 साल हो गई तब मुझे मेरे दादाजी ने मतलब बताया कि सागर तू अनाथ कैसे बन गया, उसके पीछे का क्या रीजन था। जब मैंने এদিনের অধিবেশনে উপস্থিত ছিলেন এবিপিপির উত্তর পূর্বাঞ্চলের সাংগঠনিক সম্পাদক নীরব গেলানি, ত্রিপুরা প্রদেশ সভানেত্রী মিলন রানী জমাতিয়া সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 8 ফেব্রুয়ারি হর্নবিল উৎসব, এর প্রস্তুতি চলছে বড়মুড়া ইকো পার্কে। আগামী 8 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হবে তেলিয়ামুড়া বড়মুড়া ইকো পার্কের প্রথমবারের মতো হর্নবিল উৎসবের। সেই সাথে উদ্বোধন হবে কৃত্রিম উপায়ে তৈরি হর্নবিল গাছ এবং মূল অনুষ্ঠানটি প্রথম দিন হবে চিত্তাঙ্গদা কলা কেন্দ্রে। পরের দিন সারাদিন ব্যাপী হবে বড়মুড়া ইকো পার্কে উৎসব। তার জন্যই চলছে ইকো পার্কে জোর কদমে প্রস্তুতি। এবার প্রথমবারের মতো বড়মুড়া ইকো পার্কে অনুষ্ঠিত হতে চলেছে হর্নবিল উৎসব। চলবে 2 দিন ব্যাপী। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদ্বোধন করবেন এই উৎসব, থাকবেন বন দফতর এর আধিকারিকরা। প্রসঙ্গত এই উৎসবটি নাগাল্যান্ড রাজ্যে প্রথম শুরু হয়েছিল। পরবর্তী সময়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শুরু হয় এই উৎসব, কিন্তু এবার প্রথমবারের মতো ত্রিপুরায় শুরু হচ্ছে এই হর্নবিল উৎসব বা দনেশ পাখির উৎসব। এই উৎসবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে। দনেশ পাখি রূপের সেজে নাচ গান করা হবে। তেলিয়ামুড়া বিভিন্ন জায়গায় দেখা যায় দনেশ পাখি প্রচুর পরিমাণে বড়মুড়া পাহাড়েও তাদের অবস্থান। তাই এবার প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যেও শুরু হতে চলেছে 2 দিনব্যাপী হর্নবিল উৎসব। প্রকৃতির সঙ্গে যাতে বেঁচে থাকার জন্য এবং তাদের রক্ষণাবেক্ষণের জন্য বন দফতর থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোগ। আজ বড়মুড়া ইকো পার্কে সরজমিনে দেখতে এলেন রাজ্যের বন দফতর এর পিসিসিএফএ রাস্তগী সহ বন দফতর এর আধিকারিকরা। এক সাক্ষাৎকারে পিসিসিএফ এর রাস্তগী আমাদের জানান, হর্নবিল ফেস্টিভ্যাল প্রথমটা ত্রিপুরাতে আয়োজন করা হচ্ছে। মূল উদ্দেশ্য আছে কি আমাদের যে পশু পাখি সেটাকে কীরকম সংরক্ষণ করা, কীরকম সংবর্ধিত করা, সেটা এর পিছনে মূল জিনিস। সঙ্গে সঙ্গে অনেকগুলি ইয়ার থেকে যদি পশু পাখি থাকে আমাদের পরিবেশের মধ্যে লোকজন আসতে খুব আনন্দ পায়, তো ইকো ট্যুরিজমকে बढ़ावा দেওয়ার জন্য এটা একটা বড় ভূমিকা ইয়ার থাকবে। ये যে পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাকে লোকজনকে সচেতন করা সংরক্ষণের প্রতি। তারপরে আমাদের যে পুরো ইকোসিস্টেম আছে, কেন কি হর্নবিল এমন পাখি আছে সেটা অনেক বড়, যদি ইয়ে থাকে তো আমার পরিবেশ সুন্দর আছে, এটা ইন্ডিকেটর মতো আমি ব্যবহার করি। কি যদি কোনো পরিবেশের মধ্যে আপনার হর্নবিল দেখলে, বাটারফ্লাই দেখলে, সেটাকে মনে রাখবেন কি এটা পরিবেশ আমার ভারসাম্য মেনটেন করা যাচ্ছে। তো সেই কারণ কি ইকো ট্যুরিজমকে बढ़ावा দেওয়া হবে। লোকাল যে কমিউনিটি আছে আমতিংবাড়ি, নারায়ণবাড়ি, এই যে কাছাকাছি বারামুরা হিলে যে গ্রামবাসীদের আছে, এটা অগ্রণী ভূমিকা নিয়ে এই পাখিকে সংরক্ষিত করছে, সেটাকে মূল বিন্দুতে রাখা ইকো ট্যুরিজমকে কীরকম बढ़ावा দিতে পারে, কি বাহার থেকে লোকজন যেটা দেখতে আসে এটা পুরো স্টেটের জন্য বড় উপকার হবে। তারপরে এই শুধু হর্নবিল যে আছে শুধু বারামুরাতেই নাই, পুরো ত্রিপুরাতেই পাওয়া যায়। লেকিন এদিকে যে করা হচ্ছে লোকাল কমিউনিটিকে ইনভলভ করা, লোকাল কমিউনিটি যে সংরক্ষণ দিচ্ছে সেটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি লোকাল কমিউনিটিকে যে উনি এটাকে রক্ষিত করা গাইছেন। তারপরে যে পুরো ত্রিপুরাকেই আমি আশা করি যে পশু পাখিকে রক্ষা করার জন্য, একটা মায়া সৃষ্টি করার জন্য, একটা আপনাত্ব দেওয়ার জন্য, এটা সচেতনতা আনার জন্য খুব কাজে লাগবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই জেলা হাসপাতালে অগ্নিদগ্ধ রোগীকে নিয়ে আসলে চিকিৎসার অভাবে তাকে পাঠানো হয় জেবি হাসপাতালে। শরীরের 60% পুড়ে যাওয়ায় রাব্বিলের অপুদাস মৃত্যু যন্ত্রণায় যখন ছটফট করতে লাগলো, তখন সিলভারেক্স মলমের জায়গায় সেলাই এর জল ছিটিয়ে দেওয়া হয় রোগীর ক্ষতস্থানে। দরিদ্র পরিবারের হওয়াতে রোগীর আত্মীয়রা পরে বহু কষ্টে একটি সিলভারেক্স মলম বাজার থেকে কিনে এনে দেন ওয়ার্ড বয়দের হাতে। 60% ক্ষতে 500 গ্রাম মলমের যখন প্রয়োজন, তখন ক্রয় করা 10 গ্রাম মলমে পড়ল অপুর শরীরে। তারপরেই শুরু হয় আশঙ্কাজনক অপুদাসকে জীবিতে পাঠানোর তোড়জোড়।
শেষের রাত 11টায় হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তুলু ব্যান্ডেজ এর কাপড় জড়িয়ে অপুকে ঠেলে দেওয়া হয় জিবি অভিমুখে। আমি আলাদা থাকি, দেবো শান্তি নাই, শান্তি নাই। নাম কিতা নাম কি অপু কিতা অপু দাস। বাড়ি কোনা নে বারোবিল কোন জায়গা এটা ব্রিজটার লোক। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। আগরতলা টাউন হল সংলগ্ন আনন্দময়ী আশ্রমে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খুদে অঙ্কন শিল্পীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি তুষার চক্রবর্তী সহ অন্যান্যরা। রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি তুষার চক্রবর্তী জানান, এই দিনের প্রতিযোগিতায় প্রায় 2 শতাধিক খুদে অঙ্কন শিল্পী অংশগ্রহণ করেছে। তিনি আরও জানান, 3টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি বিভাগ থেকে 5 জনকে নির্বাচিত করা হবে। পরবর্তী সময় তাদেরকে পুরস্কার প্রদান করা হবে। নমস্কার, আমি রোটারি ক্লাবের পক্ষ থেকে বলছি। রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এবং আনন্দময়ী আশ্রমের উদ্যোগে আমরা এখানে একটা পার্মানেন্ট স্বাস্থ্য পরিষেবা আয়োজন করেছি। প্রতি সোমবার থেকে শনিবার দুপুর 4টা থেকে 6টা অবধি আগরতলা শহরের প্রতিষ্ঠিত চিকিৎসকগণ এইখানে রুগী দেখেন। তার সাথে আমরা যতটা সম্ভব বিনামূল্যে ওষুধ দিতেও চেষ্টা করি। আজকে আমরা অন্যান্য বছরের মতন আজকে আমরা বাচ্চাদের জন্য একটা সিট অ্যান্ড রো প্রতিযোগিতার আয়োজন করেছি। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বাচ্চাদের মধ্যে কম্পিটিশন করা। আমাদের রোটারি ক্লাবের উদ্যোগে এখানে আজকে যে আয়োজন করা হয়েছে, এখন অবধি মোটামুটি প্রায় 200-র মতন বাচ্চা এখানে এসে গেছে। আমরা 3টে গ্রুপে করেছি, 0 to 6 ছোটো বাচ্চাদের জন্য, 6 থেকে 9 একটা গ্রুপ, 9 থেকে 12 একটা গ্রুপ। এবং তাদের আমাদের যারা কিছুক্ষণ পরে আরম্ভ হলে জানাবে কিসের উপরে আঁকতে হবে, যাতে ব্যাপারটা ফেয়ার হয়। যারা প্রত্যেক গ্রুপের থেকে আমরা 5 জন করে সিলেক্ট করব, 5 জনকে আমরা মোমেন্টো এবং অ্যাওয়ার্ড দেবো। আর আপনাদের কাছে আমাদের আরেকটা অনুরোধ থাকবে, আমরা এখানে যেটা বললাম, বাইরে আপনারা দেখবেন আনন্দময়ী রোটারি ক্লিনিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র আমরা একটা এখানে খুলেছি। প্রতিদিন বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রবিবার বাদে আগরতলা শহরের প্রতিষ্ঠিত এবং স্পেশালিস্ট ডাক্তারগণ এখানে রুগী দেখেন। তার জন্য আমরা কোনো চার্জ দিই না, সঙ্গে যতটা সম্ভব বিনামূল্যে ওষুধ দিতে চেষ্টা করি। আমরা আশা করি শহরের আশেপাশে যারা আছে বিশেষজ্ঞ চিকিৎসকদের, যারা নিজে খরচা করে চিকিৎসা নিতে পারে না আর্থিক কারণে, সমাজের গরিব শ্রেণীর লোক, তারা এই পরিষেবাটা গ্রহণ করো, তাদের জন্য আমরা আছি সবসময়। আপনার নামটা? আমার নাম তুষার চক্রবর্তী, প্রেসিডেন্ট রোটারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের প্রথম রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়। ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের প্রথম রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয় রবিবার। ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত এই রাজ্যভিত্তিক কনভেনশনে উপস্থিত ছিলেন অধ্যাপক মিহির দেব, যোগ্য কনভেনার ডক্টর মিহিরলাল রায় সহ অন্যান্যরা। এই কনভেনশন থেকে গঠিত হয় নতুন কমিটি। একই সঙ্গে সাংগঠনিক ও কর্মসূচির প্রস্তাব গ্রহণ করা হয়। বিজ্ঞানকে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যেকের। যারা শিক্ষাক্ষেত্রের বাইরে, তাদের বিজ্ঞানের জিজ্ঞাসা প্রচুর। আর সেই সমস্ত কৌতূহল দূর করতে এগিয়ে আসতে হবে সেই সমস্ত বিজ্ঞান কর্মীদের যারা এই বিষয়ে অবগত। এদিনের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ। শুরু কি করে হয় এবং তার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কি ছিল। তো প্রথম হচ্ছে এই পিপল সায়েন্স মুভমেন্টের আলাদা আলাদা স্রোত থেকে কিন্তু আমরা এক সময় গিয়ে যুক্ত হই। তো আলাদা আলাদা স্রোত কি ছিল? একটা ছিল যেটাকে আমি বলবো পপুলারাইজেশন অফ সায়েন্স,
কি বিজ্ঞানকে মানুষের কাছে দিয়ে যাওয়াটা একটা আমাদের কর্তব্য। কেন? আমরা শিক্ষা গ্রহণ করেছি, শিক্ষা পেয়েছি, আমাদের ক্ষমতা রয়েছে কতগুলো শেখা, সেই ক্ষমতাটা কিন্তু আমাদের নিজস্ব স্বকীয় ক্ষমতা নয়। এটা এই জন্যে যে আমরা এমন ঘরে জন্ম নিয়েছি যাতে করে আমরা স্কুল কলেজে যেতে পেরেছি, বিজ্ঞান সেহেতু আমাদের কাছে সেভাবে পৌঁছেছে। বহু লোক যারা শিক্ষা পায়নি, শিক্ষার ক্ষেত্র থেকে বাইরে, তাদেরও বিজ্ঞানের জিজ্ঞাসা আমাদের চেয়ে কম নয়, কিন্তু সেটাকে পূরণ করা তাদের পক্ষে সম্ভব ছিল না। সেই যে গ্যাপ, এটা কিন্তু তার অর্থ এই নয় তার বিজ্ঞানের ক্ষুধা নেই, এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞানের প্রয়োগও করতে চায় না। ও বিজ্ঞান সেভাবে প্রয়োগ করতে চায় যেটা ওর কাছে পৌঁছয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।